রমজানে ইফতার সেহরির প্রতিটি পণ্যের দাম চড়া, সরবরাহ ঠিক রাখা এবং বাজার তদারকির দাবি। রপ্তানি বাড়িয়ে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ মন্ত্রীর, বাজারে স্থিতিশীল কাজ করবে সরকার। বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী, ঘটছে দুর্ঘটনা, ব্যাহত যান চলাচল। এবং ফেনীতে তরমুজ চাষে অভাবনীয় সাফল্য, চলতি মৌসুমে 250 কোটি টাকার বেশি উৎপাদনের আশা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি শরীফ রওশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর 21শে বইমেলা উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কথা বলছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উন্মুক্ত করে দেওয়া হবে, ততক্ষণ সকলকে শৃঙ্খলার সাথে ধৈর্য ধারণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। প্রিয় সাংবাদিকবৃন্দু, কয়েকদিন পূর্বেই অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো নিরাপত্তা সংখ্যা ছিল না। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনার শ্রদ্ধা নিবেদন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন। প্রিয় উপস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ পথে কিছু ডাইভারশন চালু থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্যের পরে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক কথা বলবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কথা বলছিলেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রমজানের শুরুতেই দেশের সবখানেই দাম বেড়েছে নিত্যপণ্যের। বাড়তি দামে নিত্যপণ্য কিনতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর মাস্টারপাড়া বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং আরও যুক্ত হয়েছেন বরিশালের বাংলা বাজার থেকে ফেরদৌস সোহাগ। তবে রাজশাহীর খবর জানতে চাই। মারুফ, রাজশাহীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বিশেষ করে রমজানের যে নিত্যপণ্য, প্রয়োজনীয় নিত্যপণ্য, সেসবের দাম কেমন? রওশন, রাজশাহীতে আসলে প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পারি যে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের যে দরদামের কিন্তু পরিবর্তন দেখা যায়। তার বেশি সবচেয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু রমজানের শুরু থেকেই একটি দরদামের বিষয় থাকে, সেক্ষেত্রে রাজশাহীর যে মাস্টারপাড়া বাজার সেখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে নিত্যপণ্যের যে দাম দর ছিল সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে কোনোটি কিন্তু 50 থেকে 60 এবং 70 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি
সবজির বাজারে। সবজির যেহেতু মানুষের রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় সবজিকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়, সেই ক্ষেত্রে সবজির বাজারে ভিড়টা কিন্তু একটু বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহে ব্যবধানে সবজির যে দরদাম সেটি শসা গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি দরে বিক্রি করা হতো, আজ সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা দরে। এবং পেঁয়াজের কেজি ছিল 35 টাকা, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে। এবং কাঁচা মরিচের গত সপ্তাহে দাম ছিল 90 টাকা, সেই কাঁচা মরিচের 80 টাকা বৃদ্ধি পেয়ে আজ বিক্রি করা হচ্ছে 160 টাকা কেজি দরে। আলুর দাম ছিল 18 টাকা এবং সেটি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা। এবং বেগুনের দাম যেটি 50 টাকা দরে গত সপ্তাহে বিক্রি করা হয়েছে, আজ সেটি বিক্রি করা হচ্ছে 90 টাকা কেজিতে। এবং টমেটোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা 40 টাকা গত সপ্তাহে ছিল, আজ বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে। লেবুর হালি হচ্ছে প্রতি হালি 30 টাকা হালিতে লেবু বিক্রি করা হচ্ছে। যেহেতু রমজান উপলক্ষে মানুষের শরবতের ক্ষেত্রে লেবুকে একটু প্রাধান্য বেশি দেয়, সেক্ষেত্রে অন্যান্য জায়গার তুলনায় রাজশাহীতে কিন্তু লেবুর দামটা একটু সীমিত পরিমাণে আছে। তাছাড়া অন্যান্য যেসব সবজি আমরা দেখতে পাচ্ছি, সেই সব সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আসলে রমজান উপলক্ষে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে শুধুমাত্র সরবরাহ কমতি থাকা এবং চাহিদা বেশি থাকার কারণে মূলত এই দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রাজশাহীর বাজার থেকে সবজির দরদামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সোহাগ, রাজশাহীর বাজারে দেখছিলাম যে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বরিশালের কি অবস্থা? দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো চিত্র আপনার নজরে এসেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। বরিশালেরও একই চিত্র। আসলে রমজানের শুরু থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, বরিশালের যে যতগুলো বাজার আছে সবগুলো বাজারে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিছু না কিছু বেড়েছে। যেটির যে ধরনের দাম থাকে কোনোটিরই সেই ধরনের দাম নেই। আসলে এই বাজারের এই ঊর্ধ্বগতির যে কারণ সেটি সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। শুধুমাত্র একটা জিনিস দেখা যাচ্ছে যে দাম তুলনামূলক বেশি। যেমন রোজায় বরিশালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এই বৃদ্ধির কারণে কিন্তু বিপাকেও পড়েছেন। মাছ, মাংস, সবজি সব কিছুর দাম বেড়েছে। কলমি শাক, লাল শাক, পালন শাকের দাম প্রতি মুঠি বরিশালের স্থানীয় ভাষায় যেটা বলা হয় সেটাই 15 টাকা। আজকে বিক্রি হচ্ছে 15 টাকা প্রতি মুঠি, আগে ছিল 10 থেকে 12 টাকা। বেগুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লাউ মাঝারি 70 টাকা, বড় 100-120 টাকা, লেবুর হালি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার আগে সব পণ্যের দাম 20 থেকে 40 টাকা কম ছিল। চিড়ার কেজি 10 টাকা বেড়ে 70 টাকায়, রসুনের কেজি 180 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 47 টাকা থেকে 60 টাকায়, আদা 120 টাকা থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস 800 টাকা, খাসির মাংস 1200 টাকা, সোনালী মুরগি 310 টাকা, ব্রয়লার 190 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা যে কথাটি আমাদেরকে বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়েছেন এবং সাধারণ মানুষ যারা, সাধারণ ক্রেতা যারা, তাদের কিন্তু তুলনামূলক কষ্ট হচ্ছে। আজকে শুক্রবার হওয়ায় ভিড়ভাড়টা কিন্তু বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বেসরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু আজকে বাজারে এসেছেন এবং তারা কিন্তু আজকে বাজার করছেন। এবং এই মুহূর্তে অবশ্য ভোক্তা অধিদপ্তরের কোনো অভিযান পরিলক্ষিত হচ্ছে না, তবে তারা কিন্তু নামেন এবং গত বেশ কয়েকদিন কিন্তু নেমেছেন, চেষ্টা করেছেন সহনীয় পর্যায়ে আনার জন্য, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এতটুকু ছিল বরিশালের বাজার দরের সবশেষ খবর। ছুটির দিনে রমজানের বাজার পরিস্থিতির বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে নিম্ন এবং বিশেষ করে সীমিত আয়ের যে মানুষরা রয়েছেন তাদের জন্য ন্যায্য মূল্যে দোকান, ভ্রাম্যমাণ ট্রাক সেল এবং বিশেষ বাজার ব্যবস্থার মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি এবং খেজুর সহ প্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রি করছে সরকার এবং স্থানীয় প্রশাসন। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, এই যে স্বল্প মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিতে সরকার এবং স্থানীয় প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে ভোক্তারা আসলে সন্তুষ্ট কিনা? জানেন যে এই প্রতি রমজানেই কিন্তু মানুষের সাংসারিক যে বাজেট সেটি নিয়ে কিন্তু অনেক চিন্তায় পড়তে হয়, কারণ এই সময়ে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কাঁচা বাজারের যে নিয়েও অনেকটা চিন্তা করতে হয়। এই অবস্থায় কিন্তু দিনাজপুরের যে জেলা প্রশাসক এবং প্রাণী সম্পদ যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু
দিনাজপুর পৌরসভার ভিতরে কিন্তু দুটি পণ্য, বিশেষ করে মাংস, গরুর মাংস, মুরগি এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। এটি কিন্তু প্রতিদিনই দুটো এই স্টলে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস এবং ডিম কিন্তু বিক্রি করা হচ্ছে সুলভ মূল্যে। যদি গরুর মাংসের কথা বলি, যেটি বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা দরে, তারা এখানে বিক্রি করছে 650 টাকা দরে, এবং ডিম 32 টাকা হালা তারা বিক্রি করছিল, এবং মুরগির মাংস কিন্তু বাজারে 300 টাকার মতো বিক্রি, এখানে কিন্তু সেটি 275 টাকায় বিক্রি হচ্ছে। সকাল থেকেই কিন্তু এখানে ক্রেতারা ভিড় করে তারা এটি কিনছেন। একজন ক্রেতা কিন্তু 2 কিলো করে গরুর মাংস কিনতে পারবেন, এবং মুরগির মাংস কিন্তু তারা 2 কিলো করে কিনতে পারবেন, এবং ডিম কিন্তু মুরগির ডিম সেটি তারা কিনতে পারবেন 3 হালা অর্থাৎ 12। এর বাইরে কিন্তু টিসিপিও কিন্তু মালামাল বিক্রি করছে। আপনি জানেন যে 590 টাকায় কিন্তু মালামাল তারা, সেটিও কিন্তু অনেকটা কিন্তু স্বস্তি নিয়ে আসা। এবং এর বাইরে কিন্তু আপনার স্মার্ট কার্ড হোল্ডাররাও কিন্তু পাবেন। সব মিলে কিন্তু এবার রমজানে বলা যায় যে শুরুতে দামটা স্থিতিশীল রাখার জন্য কিন্তু সরকারিভাবে কিন্তু অনেকটা উদ্যোগ নিয়েছে, এবং ক্রেতারা মনে করছেন এরকম যদি চলতে থাকে তারা অনেকটা উদ্যোগ নিয়েছে, এবং ক্রেতারা মনে করছেন এরকম যদি চলতে থাকে তারা অনেকটাই স্বস্তি পাবে পুরো রমজান জুড়ে। এই ছিল রমজান দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে। সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন বাণিজ্য এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরও বলেন, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের এখন মূল চ্যালেঞ্জ। জানান, রমজান মাসসহ সারা বছর খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে ধারাবাহিকভাবে কাজ করবে তার সরকার। এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি, এআই সেন্টার চালু, শিল্প কারখানা তৈরিতে সরকার কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সিলেটের উন্নয়নে ইস্তেহারের প্রতিটি পরিকল্পনা আগামী 5 বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। সিলেটের জন্য যে পরিকল্পনা, আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটির উল্লেখ করেছি, এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন জনপদে। ভাষার মাস ফেব্রুয়ারি ফুল ব্যবসার মৌসুম বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশেষ দিবসের প্রায় 70% ফুলের যোগান দেন যশোরের গদখালির চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়, আর প্রতি বছর বাণিজ্য হয় প্রায় 150 থেকে 200 কোটি টাকার। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিপন হোসেন। আর রিপন, সকালে তো আপনার সাথে যুক্ত হয়েছিলাম। বেলা গড়ানোর সাথে সাথে বেচাকেনা কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শ্রদ্ধা কিংবা ভালোবাসা সব দিবসে কিন্তু ফুলের প্রয়োজন হয়। সেই ফুল শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখেছি যে সারা দেশে এখান থেকে ফুল যেতে শুরু করেছে। আমরা দেখেছি যে সকাল থেকে বাস, ভ্যান, রিক্সা বিভিন্নভাবে কিন্তু ফুল গিয়েছে, এবং এই যে ভাষা দিবসকে কেন্দ্র করে এই 2-3 দিনে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে এই বাজারে। যদিও চাষিরা বলছেন যে আজকের বাজারে ফুলের দাম কিছুটা কম পাওয়া যাচ্ছে। আজকে প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে 1 টাকা থেকে 6 টাকা পর্যন্ত। গ্ল্যাডিওলাস যে ফুলটি রয়েছে সেটি
প্রকারভেদে 7 টাকা থেকে 18 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং জারবেরা ফুল রয়েছে সেটি 4 টাকা থেকে 5 টাকা বিক্রি হয়েছে প্রকারভেদে, এবং চন্দ্রমল্লিকা সেটি 1 টাকা থেকে 3 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এবং জিপসি যে আটি বিক্রি হয়েছে 50 টাকা। গাঁদা ফুল সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে, সেটি 150 টাকা থেকে 200 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রতি হাজার। এইভাবে কিন্তু বিক্রি হয়েছে, যদিও তারা সাধারণ কৃষক রয়েছেন তারা বলছেন যে এই রমজান মাসের কারণে ফুলের চাহিদা কিছুটা কম রয়েছে, সে কারণে দাম কম রয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ফুলের দাম ওঠানামা করে থাকে, তবে এই সময়টায় অন্যান্য বছরের ফুল খুব বেশি বিক্রি হয় না, বিশেষ করে রমজান মাসে ফুল বিক্রি হয় না। এবছর 21শে ফেব্রুয়ারির যে দিনটি সেটি রমজান মাসে হলেও এখন ফুল বিক্রি হচ্ছে, এতেই তারা অনেকে খুশি ব্যবসায়ীরা বলছেন। এখান থেকে বিভিন্ন স্থানে কিন্তু ফুল যাচ্ছে, প্রায় 650 হেক্টর জমিতে এই অঞ্চলে ফুল চাষ হয়েছে, এবং দেশে যে ফুল সরবরাহ করা হয় তার প্রায় 70% ফুল কিন্তু এই জেলা থেকে, এই বাজার থেকেই পাইকারি বিক্রি হয় এবং দেশের বিভিন্ন স্থানে চলে যায়, সেখানে ক্ষুদ্র বিক্রি করা হয়। এবং এই যে বাজারকে ঘিরে প্রতি মৌসুমে প্রায় 150 থেকে 200 কোটি টাকার একটি বাণিজ্য হয়ে থাকে এই ফুলকে কেন্দ্র করে। তো এবছরও কিন্তু ভালো বিক্রি হয়েছে এবং ফুলের উৎপাদনটা ভালো ছিল বলছেন যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকায় ফুলের উৎপাদন ভালো হয়েছে এবং সারা মৌসুমে তারা ভালো দামে ফুল বিক্রি করতে পেরেছে। এবং এই যে সময়টা রয়েছে একদম মৌসুমের শেষ সময়, সেটি ফুলের দাম কিছুটা কম পেয়েছে। তো এই ছিল এখান থেকে ফুলের বাজারের সর্বশেষ খবর আমার কাছে। দর্শক, যশোরের গদখালির ফুলের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন রিপন হোসেন। 2 দিনের সফরে কুমিল্লার নিজ এলাকায় গিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। জেলা সার্কিট হাউসে মত বিনিময় করবেন চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সাথে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, দায়িত্ব নিয়ে এই প্রথমবারের মতো মন্ত্রী নিজ এলাকায় গিয়েছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? রওশন, মন্ত্রিপরিষদ গঠনের পর কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি এই কুমিল্লায় রাজনীতি করছেন দীর্ঘদিন যাবৎ, তিনি এত বড় দায়িত্ব পাওয়ার পর কিন্তু এই প্রথম কুমিল্লায় এসেছেন। কিছুক্ষণ আগে তিনি কুমিল্লা জেলা সার্কিট হাউসে এসে পৌঁছেছেন এবং এখানে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং তারপরেই কিন্তু বিভাগীয় মৎস্য, খাদ্য, প্রাণী সম্পদ কর্মকর্তারা, 3টি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা যারা তারপর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সাথে সম্মেলন কক্ষে মত বিনিময় করবেন এবং তার মধ্যে কর্মকর্তাদের সাথে বিষয়টি আলোচনা করবেন এবং তারপরে সারাদিনই কিন্তু আজকে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। তিনি নিজ গ্রামে যাবেন, পিতামাতার কবর জিয়ারত করবেন এবং তারপর সেখান থেকে বুড়িচং যাবেন এবং এর পরবর্তীতে তিনি কুমিল্লা সদরের নিজ বাসভবনে সন্ধ্যার পর নেতাকর্মীদের সাথে আবারও সাক্ষাৎ করবেন। তার আগে একটি এতিমখানায় বিকেলে যাওয়ার কথা রয়েছে। 2 দিনের কর্মসূচিতে আগামীকাল তিনি আবারও তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন এবং তারপর সাংবাদিকদের সাথেও মত বিনিময়ের কর্মসূচি রয়েছে। অর্থাৎ 2 দিন তিনি ব্যস্ত সময় কাটাবেন, এরকমই একটি শিডিউল আমাদেরকে দেওয়া হয়েছে। এবং তিনি আসার পর আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা আমরা লক্ষ্য করছি যে কুমিল্লা সদরে দীর্ঘদিন পরেই আসলে এই এলাকা থেকে একজন মন্ত্রী হলেন। এর আগে নৌপরিবহন মন্ত্রী ছিলেন এই কুমিল্লা সদর থেকে। আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা বিএনপির একসময় আহ্বায়ক ছিলেন এবং তার পরবর্তীতে তিনি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দর্শক, 2 দিনের সফরে কুমিল্লায় নিজ এলাকায় কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী গিয়েছেন সফরে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। জামালপুরে দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। 2-1 জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের, যে কারণে ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা। জুয়েল রানার তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার 7টি উপজেলায় গত 1 মাস ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাপক সংকট দেখা দিয়েছে।
চাহিদা থাকার পরও বাড়তি দাম দিয়ে মিলছে না সিলিন্ডার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও চাকরিজীবীরা। মেলান্দহ উপজেলার ঝাউগড়া গাজীপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশা মিয়া। স্থানীয় গাজীপুর বাজারে তার একটি ছোট খাবারের দোকান। গ্যাসেই চলে দোকানের সব কাজ। প্রতি মাসে 4টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। এখন প্রতিটি সিলিন্ডার কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে 500 থেকে 600 টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু বাড়তি খরচের কারণে খাবারের দাম বাড়াতে পারছেন না, ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে। বাজার পোড়া করলে বিভিন্ন কিছু পাক করলে আইটেম করলে আমার গ্যাস লাগে, আর দাম তো মনে করেন যে হারে বাড়তেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই যেন এই গ্যাসের দামটা আগে যে দাম ছিল সেই দামই থাকে। বাদশা মিয়ার মতো মধ্যবিত্ত চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এলপিজি সংকটে রয়েছেন। দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার। দ্রুত এই সংকট নিরসনের দাবি তাদের। 1600-1650 টাকায় এটি এখন বাজারে খুব স্বল্প পরিসরে পাওয়া যাচ্ছে। গ্যাসের যে একটা দাম বেড়ে গেল, আমাদের কিন্তু বেতন বৃদ্ধি হলো না, সেজন্য আমরা অনেক হিমশিম খাচ্ছি। জরুরি সংকটে রূপান্তরিত হয়েছে এই গ্যাস। দেখেন, আমি ওই যে সকাল থেকে বিভিন্ন দোকানে গেছি, কোনো দোকানে গ্যাস নাই। এদিকে ডিলাররা বলছেন গত 1 মাস ধরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানি থেকে গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। সরবরাহ কম থাকায় বাজারে তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট। আমরা যেহেতু কোম্পানির কাছ থেকে নিয়ে এসে বিক্রি করি, আমরা যেহেতু কোম্পানির কাছে পাচ্ছি না, আমি আমার গ্রাহককে দিতে পারছি না। রিটেলাররা গ্যাস পাচ্ছে না, আমরা চাই তাড়াতাড়ি এই জিনিসগুলো স্বাভাবিক হয়ে যায়। জেলা প্রশাসনের বাণিজ্যিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, এলপিজি সংকটের বিষয়টি তারা অবগত রয়েছেন। অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান চালানো হচ্ছে। অভিযান এবং নজরদারি চলমান রয়েছে এবং সেই সাথে উপজেলাগুলোতেও অভিযান এবং নজরদারি অব্যাহত আছে। জেলায় প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা প্রায় 60,000। বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 40 থেকে 50%। দ্রুত সংকট কাটবে এমন আশাই করছেন জামালপুরবাসী। এখন জামালপুর। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে বইমেলা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কথা বলছেন র্যাবের মহাপরিচালক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকা। তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়া সারা দেশে আপনার জি, কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে, প্রত্যেকটা জায়গায় সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফ করছিলেন র্যাবের মহাপরিচালক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরই। আবারও স্বাগত। এখন জনপদে। শেরপুরে প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রি করছে একটি প্রতিষ্ঠান। প্রতিদিন সকালে সুলভ মূল্যে দুধ এবং ডিম কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শেরপুর পৌর শহরের ঢাকুলহাটি থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, ভিড় কেমন দেখছেন? যারা কিনতে এসেছেন ভোক্তারা কি বলছেন? জি রোশন, আপনি যেমনটা বলছিলেন, আজকে কিন্তু পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন চলছে। শুরুতে জানিয়ে রাখি যে শেরপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় গত কালকে থেকে আমরা দেখেছি যে সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর জেলা শহরের ঢাকলহাটি মমিন ডেয়ারি ফার্মে। তো মমিন ডেয়ারি ফার্মের যিনি স্বত্বাধিকারী তহিদুর রহমান পাপ্পু, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত রমজান থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সুলভ মূল্যে ডিম এবং দুধ বিক্রি হয়। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী পুরুষরা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা কিন্তু সুলভ মূল্যে দুধ এবং ডিম ক্রয় করে তারা বাড়ি ফিরছেন। তো আমি যদি আজকের ডিম এবং দুধের বাজার দরটি জানাই, যেখানে সচরাচর বাইরে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার 90 থেকে 100 টাকা দরে, সেখানে কিন্তু এখানে মাত্র 70 টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি ডিমের দরটি জানাই, যেখানে ডিম বাইরে বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকা প্রতি হালি, সেখানে কিন্তু ডিম এখানে মাত্র 30 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। তো এখানে যারা উপকারভোগী রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সচরাচর রমজানের প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পায় এবং অনেকটাই কিন্তু তাদের নাগালের বাইরে চলে যায়। তবে এখানে ডিম এবং দুধ সুলভ মূল্যে বিক্রি করে তারা
অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেন। তারা বলছেন যে রমজানে তাদের যে পারিবারিক যে পুষ্টি চাহিদা আছে সেই পুষ্টি চাহিদা পূরণ তারা কিন্তু এখান থেকে সুলভ মূল্যে দুধ এবং ডিম এখান থেকে ক্রয় করে তারা বাড়ি ফিরছেন। তবে জেলা প্রাণী সম্পদ আমাকে জানিয়েছেন যে শেরপুর সদর উপজেলায় প্রায় 6টি স্থানে এই সুলভ মূল্যে ডিম এবং দুধ বিক্রি হচ্ছে। পাশাপাশি শেরপুরে অন্যান্য যে 4টি উপজেলা রয়েছে 4টি উপজেলার প্রায় 1টি করে স্পটে এই দুধ এবং ডিম বিক্রি হচ্ছে এবং আমাদেরকে জেলা প্রাণী সম্পদ জানিয়েছে যে প্রতিটি রমজান জুড়ে কিন্তু এই ডিম এবং দুধ বিক্রি হবে। এবং প্রাণী সম্পদ আমাকে জানিয়েছেন যে ডিম এবং দুধের পাশাপাশি মাংসের যে চাহিদা রয়েছে আগামী দিনে তারা মাংসের চাহিদাও তারা পূরণ করবেন ভোক্তাদের জন্য। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সুলভ মূল্যে ডিম এবং দুধ বিক্রির সর্বশেষ তথ্য। রোশন। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। সংস্কারের অভাবে বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন পরিস্থিতিতে দ্রুতই সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। আর এলজিডি বলছে টেন্ডার প্রক্রিয়া শুরু হলে পাল্টে যাবে বরগুনার চিত্র। বিস্তারিত দেখুন সুজন আকনের প্রতিবেদনে। পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলায় যাত্রী ও চালকরা পড়েন চরম ভোগান্তিতে। এই চিত্র বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়কের। সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও স্কুলগামী শিশুরা। এতে শুধু জনভোগান্তি বাড়ছে না, ব্যাহত হচ্ছে জেলার অর্থনীতি। ভাঙা রাস্তার এমন দুর্দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। খারাপ রাস্তা আছে, আর এই রাস্তাটাও তো এত ডেলিভারি রোগী যদি হসপিটালে নেয় তা প্রতিবেশী ডেলিভারি হয়। কর্মকর্তারা যারা আছে এরা একটু কিছু খেয়াল রাখে, তাহলে আমাদের আশা করি এই রাস্তাটা হইবে, আমরা আশাবাদী। রাস্তাটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে থমকে আছে সড়ক সংস্কারের কাজ। রাস্তাঘাটের এই করুণ দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গাড়ি চালকরা। 5 নং আইলা পাতাকাটা ইউনিয়নে কোনো রাস্তা গাড়ি নাই, গাড়ি চালাতে পারি না, মানুষ হাঁটতে যেতে পারে না, কোনো রোগী নিয়ে যাইতে পারে না। আমরা গাড়িগুলো নিয়ে অনেক খুব টেনশনে থাকি, চিন্তায় থাকি যে কোন সময় ভাঙে পড়লো, কোন সময় অ্যাক্সিডেন্ট করলাম বা দুর্ঘটনার ভিতরে পড়ে গেলাম। ভাঙনের কারণে বা নতুন মাটি দেওয়ার কারণে আমরা দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত আমরা এই ভোগান্তিতে আছি। এদিকে জেলার অধিকাংশ সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত মাঠ পর্যায়ে কাজ শুরুর আশ্বাস জনপ্রতিনিধিদের। রাস্তা পাকা ছিল, কিন্তু আসলে কাগজ কলমে পাকা রাস্তা, বাস্তবে কাঁচা রাস্তা। এই যে পানি উন্নয়ন বোর্ড তারা রাস্তা সংস্কারের জন্য এই রাস্তার 5 ফুট মাটি দেওয়া এবং অন্য রাস্তাটা কাটা হয়েছে। এবং এই রাস্তার জন্য আমি আসলে এলজিডি কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছে আর রাস্তা হবে। এবছর যে আমাদের রেভিনিউ বাজারের আওতায় যে মেইনটেন্স প্রোগ্রাম, সেখানে অধিকাংশ রাস্তা আমরা কাভার করেছি আর কি, যেগুলো এখন টেন্ডার পর্যায়ে আছে। এই সমস্ত রাস্তাগুলো যদি টেন্ডার হয়ে যায়, ঠিকাদার নিয়োগ হয়, যদি কাজগুলো বাস্তবায়ন হয়, তাহলে আমার ধারণা যে বরগুনা শহরের চেহারা পাল্টে যাবে এবং মানুষের এখন যে ভোগান্তি হচ্ছে বলে আপনারা বলছেন, এই ভোগান্তিগুলো আর থাকছে না। বরগুনার 6টি উপজেলায় এলজিডির আওতায় রয়েছে মোট ৭,৫৬১ কিলোমিটার সড়ক। এর মধ্যে কার্পেটিং সড়ক ১,৪৪১ কিলোমিটার এবং বাকি ৬,১২০ কিলোমিটার কাঁচা সড়ক। সুজনা কোন, এখন বরগুনা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাবনায় সাথিয়ায় 3টি 10 শয্যা বিশিষ্ট মা এবং শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। জনবল এবং সরঞ্জাম সংকটে স্বাস্থ্য সেবা না পেয়ে হতাশ এখানকার মানুষ। পাবনা থেকে আরও জানাচ্ছেন মাসুদ রানা। 2019 সালে সাথিয়া উপজেলার সোনাতলা, কাশীনাথপুর ও কুমিরগাড়িতে প্রায় 10 শয্যা বিশিষ্ট 3টি মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কেন্দ্র 3টি হস্তান্তর করা হয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে। কিন্তু কেন্দ্রগুলো চালু হলেও প্রয়োজনীয় জনবল, ঔষধ ও যন্ত্রপাতির সংকটে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 2টি কেন্দ্রের বর্তমানে 10টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন করে, আর অপর একটি কেন্দ্রে কর্মরত আছেন 2 জন। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও পরিকল্পনা পরিদর্শিকা পদের জনবল থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বেশিরভাগ সময় বসেই কাটাতে হচ্ছেন তাদের। লোকবল সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্র 3টির একটিতে গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাস্থল। দ্রুত জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এত সুন্দর হাসপাতাল থাকার পরেও
আমরা কোনো সেবা পাচ্ছি না। এর চেয়ে বড় দুঃখ আর আমাদের পৃথিবীতে নাই। যদি এই প্রতিষ্ঠানটা আমাদের নিয়মিতভাবে চালু হয় তাহলে দেখা যাবে যে আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো এখানে আমাদের সেবা নিতে পারবে। আমরা ভালো ডাক্তার চাই, ওষুধপাতি চাই, ভালো চিকিৎসা চাই। এখন একজন রোগী আমি দেখলাম, তাকে যদি আমি সেই হালকা কিছু টেস্টের দরকার, সেটা যদি আমি করার জন্য পাবনায় পাঠাই তাহলে তো আর হলো না। ডেলিভারির জন্য যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই, আমরা ওই কাজটা করতে পারতেছি না এভাবে। জনবল সংকট সহ সব সমাধানের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের এই কর্মকর্তা। আশা করতে পারি যে এই জিনিসগুলো যখন হয়ে যাবে, সমাধান হবে, জনবল দেওয়া হবে এবং যন্ত্রপাতি এবং ওষুধপত্র রিএজেন্ট যখন পাবো তখন আমরা ভালো সার্ভিস ইনশাল্লাহ দিতে পারবো। অচিরেই মা ও শিশুর কেন্দ্রগুলো প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাসুদ রানা, এখন পাবনা। নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন জনপদে। ফেনীর কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনার নাম তরমুজ। চরের আবাদি এবং অনাবাদি জমিতে এই অর্থকরী ফসল চাষ করে ভাগ্য ফিরেছে অনেকের। চলতি মৌসুমে 250 কোটি টাকার বেশি তরমুজ উৎপাদনের আশা কৃষি বিভাগ এবং কৃষকদের। বিস্তারিত দেখুন সোলাইমান নালিমের প্রতিবেদনে। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর নদী পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল। একসময় জোয়ারের লবণ পানির ঝুঁকিতে চাষাবাদ যেখানে ছিল অনিশ্চিত, সেখানে এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। পরিচর্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি সময় থেকেই ঘরে তোলার আশা তাদের। উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদের মাঠের পর মাঠে দেখা মিলছে ড্রাগন কিং, জ্যাব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলা লিঙ্ক, ব্ল্যাকবেরি, ভিক্টর সুগার ও ওশান সুগার সহ দেশি বিদেশি নানা জাতের তরমুজের। কৃষকরা জানান, চলতি মৌসুমে তরমুজের চাষাবাদ আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফলন এখন ভালো আছে, কিছুটা লাগছে, ধরেন 20 রোজা যাইতে আমি ফলন কাটবো। এখানে তরমুজ চাষের জন্য অনেক ভালো ফসল হয়, ভালো ফলন হয়। এই জন্য আমরা কয়েক বছর ধরে এই সোনাগাজীর মাটিতে আমরা তরমুজ চাষ করতেছি। এখানে তো আজকে আমি 5 বছর পর্যন্ত তরমুজ করি, এখানে ফলন এনে ভালো হয়, এনে কিন্তু লাভের সঙ্গে বেশি লস হয় না। এখানে তরমুজগুলো স্বাদে মানে খুবই অতুলনীয়। তবে চরের কৃষকদের দুশ্চিন্তার কারণ আরও আছে। 2024 সালের বন্যায় মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণ পানির জোয়ারে চাষাবাদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তরমুজ চাষ নিয়েও শঙ্কা রয়েছে তাদের। তাই দ্রুত ক্লোজার পুনর্নির্মাণের দাবি কৃষকদের। জোয়ার ভাটা আসার পরে লবণাক্ত পানি উঠার পরে ফসল নষ্ট হয়ে যায়, মানে যে কাজটা রেগুলেটর কাজটা দ্রুত কাজ করা সম্ভব হয়, তাহলে কৃষকের জন্য উপকার হইব। কৃষি বিভাগ জানায়, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার চরাঞ্চলের 1100 হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে রসালো এই ফলের। অন্য উপজেলাগুলোতেও আবাদ বেড়েছে। 1300 হেক্টর আবাদ থেকে আমরা প্রায় 250 কোটি টাকা কৃষক পর্যায়ে টাকা মূল্যে অর্জনতম বিক্রি করতে পারবে, যেখানে হেক্টরে প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রতি টন যদি আমরা 50,000 টাকা করে ধরি, প্রতি কেজি 50 টাকা করে মার্কেটে বিক্রি হয়। সুতরাং একটি লাভজনক ফসল আগামীতে আরও বেশি বৃদ্ধি পাবে। গেল মৌসুমে ফেনীর তরমুজের বাজার মূল্য ছিল প্রায় 150 কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি তরমুজের গড় মূল্য কমপক্ষে 50 টাকা দরে বাজার মূল্য 250 কোটি টাকার বেশি ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথমবার নিজ এলাকা চট্টগ্রামে পৌঁছেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আজ দিনব্যাপী কোনো কার্যক্রম রয়েছে কিনা অর্থমন্ত্রীর, বিস্তারিত জানাবেন।
রওশন বেলা 11টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এবং সেখানে কিন্তু তার আগে থেকেই নেতাকর্মীরা উপস্থিত হন এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছিল এবং তাদের প্রত্যাশা ছিল যে আমির খসরু মাহমুদ যেহেতু তিনি দলের একজন সিনিয়র নেতা, যে কারণে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু এখানে চট্টগ্রামের যারা জনসাধারণ রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল এবং এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছিল যে এবারও তিনি সে ধরনের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে প্রথমবার তিনি কিন্তু এই চট্টগ্রামে এলেন এবং যে কারণে নেতাকর্মীদের উচ্ছ্বাসটা অনেক বেশি। তারা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এবং সেখান থেকে কিছুক্ষণ আগে তিনি তার যে বাসভবন রয়েছে কাট্টলি সেখানে এসেছেন এবং সেখানকার এলাকাবাসীর পক্ষ থেকে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছে, ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে এবং বিমানবন্দরে যখন তিনি নামেন তখন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তখন তিনি খুব সংক্ষিপ্ত আকারে গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করার প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এবং সবার সহযোগিতায় যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হবে তেমনটি তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেন। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এই অনুষ্ঠানস্থলে এসেছেন এবং আমির খসরুকে সংবর্ধনা জানাতে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন দর্শক, অর্থমন্ত্রীর চট্টগ্রাম সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।